আজকে আমরা ক্লাস 5-এর বাংলা পড়ব। আজকে ব্যাকরণ বই থেকে পড়ব ব্যঞ্জন সন্ধি। সন্ধি তোমরা জানো যে দুটো ধ্বনি যখন পাশাপাশি বসে এবং তাদের মধ্যে যখন মিলন হয় বা কিছুটা পরিবর্তিত হয়ে একটা নতুন শব্দ গঠন করে তাকে সন্ধি বলে। আর সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আমরা আজকে শুরু করব ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা হিসাবে আমরা বলবো যে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। অর্থাৎ স্বরধ্বনি, এখানে তো দুটো শব্দের মিলন হচ্ছে, দুটো শব্দ মিলিত হচ্ছে, সেখানে প্রথম শব্দটা স্বরধ্বনি হতে পারে শেষে, সেই শব্দের যে একদম শেষে যে ধ্বনিটি থাকবে সেটা স্বরধ্বনি হতে পারে, আর যে শব্দটার সঙ্গে সে যুক্ত হচ্ছে তার শুরুর ধ্বনিটি ব্যঞ্জন ধ্বনি হতে পারে। সেটা গেল এক ধরন। আরেকটা ধরন হচ্ছে দুটো ক্ষেত্রেই প্রথম শব্দটি যেটা আছে, প্রথম যে শব্দ তার শেষে থাকবে ব্যঞ্জন ধ্বনি, আর দ্বিতীয় যে শব্দ তার শুরুতে থাকবে স্বরধ্বনি। আরেকটা ধরন হচ্ছে দুক্ষেত্রেই প্রথম শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি, আবার দ্বিতীয় শব্দের শুরুতে ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি স্বরধ্বনি যুক্ত ব্যঞ্জন ধ্বনি, পরের বারে প্রথমে ব্যঞ্জন ধ্বনি আসবে, পরের স্বরধ্বনি যেতে পারে। আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি। এই তিনটি ধরনের যে মিলন হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। কিরকম? আমি ধরলাম একটা শব্দ বিচ্ছেদ। বিচ্ছেদ শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো বি যুক্ত ছেদ। এখানে কি হচ্ছে? বি, বি মানে কি? ব, তাতে রস্বই আছে, সেটা তার মানে কি? স্বরধ্বনি একটা, তার সঙ্গে ছেদ ছ, ছ কিন্তু এটাতে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি হয়ে যাচ্ছে, তাহলে সেখানে হয়ে গেল বিচ্ছেদ। এটা নতুন করে একটা ধ্বনি সৃষ্টি করলো, যেটা বিচ্ছেদ, যেটা একটা শব্দ হলো, সেখানে কি দেখা গেল? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছে। আরেকটা হচ্ছে যেটাতে আমি পুরো উল্টোটা দেখাতে পারি, যে শুরুতে ব্যঞ্জন ধ্বনি আছে, পরে স্বরধ্বনি আছে, সেটা হচ্ছে সদুপায়। সদুপায় মানে হচ্ছে ভালো উপায়, তোমরা জানো। এবার সেটা যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমি দুটি শব্দ পাবো, একটা হচ্ছে সৎ, আরেকটা হচ্ছে উপায়। এই যে সৎ, সৎ মানে শেষে কি আছে? খণ্ডত্ব। খণ্ডত্ব কি? ত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তার খণ্ড অবস্থান। আর আরেকটা হচ্ছে উপায়, উপায় রস্যও আছে, তাহলে সেটা স্বরধ্বনি। তাহলে এক্ষেত্রে কি হলো? ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলিত হয়ে একটা আমি শব্দ পেলাম, সেটা হচ্ছে সদুপায়। আরেকটা শব্দ যে ক্ষেত্রে আমি দেখব দুদিকেই ব্যঞ্জন ধ্বনি আছে, শুরুর শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দের শুরুতে। কিরকম? সন্ন্যাসী। সন্ন্যাসীতে কি হচ্ছে? শুরুতে আছে সম, ম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর একটা হচ্ছে নাসি, নয় জফলা আকার আছে, এখানে কিন্তু ন, ন মানে সেটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমি 3 ধরনের উদাহরণ পেলাম, বা 3টি উপায় আছে বা 3টি পদ্ধতি আছে যাতে একটি ব্যঞ্জন সন্ধি হয়: স্বরধ্বনিযুক্ত ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনিযুক্ত স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনিযুক্ত ব্যঞ্জন ধ্বনি। তিনটি ধরন আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব ব্যঞ্জন ধ্বনির কিছু সূত্র আছে। কিছু সূত্র ছাড়া কিন্তু ব্যাকরণ মনে রাখা অসম্ভব, সেই জন্য এই সূত্রগুলোকে কিন্তু খুব ভালোভাবে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ এই সূত্রগুলি যদি তোমরা চিরদিনের জন্য মুখস্থ রাখতে পারো, বানান ভুল কিন্তু হবে না। এটা খুব সাবধানে মনোযোগ সহকারে পড়বে। ব্যঞ্জন ধ্বনির সূত্র, সেটাতে আমি দেখতে পাচ্ছি
এখানে হচ্ছে স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ। কীরকম হচ্ছে, একটা স্বরবর্ণ, যে কোনো একটা স্বরবর্ণ তারপরে যদি ছ থাকে, তাহলে যখন শব্দটা মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরি করছে, সেখানে ওই ছয়ের জায়গায় চয় ছয় হয়ে যায়। এটা হচ্ছে একদম প্রথম সূত্র। কি সূত্র? স্বরবর্ণের পর যদি ছ থাকে, তাহলে সেটা ছয়ের জায়গায় চয় ছয় হয়ে যায়। কিরকম? অনুচ্ছেদ। অনুচ্ছেদের মধ্যে আমি দুটো ভাগ আছে, সেটা হচ্ছে অনুচ্ছেদকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমি পাবো দুটি শব্দ, অনু, নয়ে রস্যু। অনু আছে, তার মানে ওখানে একটা আমি স্বরবর্ণ পাচ্ছি, অনু, নয় রস্যু। আর তারপরে আছে ছেদ। ছেদের শুরুতে কি আছে? ছ। তাহলে আমি কি বলেছি, একটা স্বরবর্ণের পর যদি ছ থাকে, তাহলে যখন নতুন শব্দটা উৎপত্তি হচ্ছে, সেই শব্দটা যখন তৈরি হচ্ছে, তখন সেই ছটা চয় ছয় হয়ে যায়। তাহলে কি হবে? অনুচ্ছেদ, মাঝখানে একটা চ এসে গেল। নাহলে সাধারণ নিয়ম অনুসারে কিন্তু এটা অনুচ্ছেদ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। ব্যাকরণের সূত্র অনুযায়ী এখানে স্বরবর্ণের পর যদি ছ থাকে, তাহলে সেটা চয় ছয় হয়ে যায়। এটা কখনো ভুলবে না, কারণ এখানে ভীষণ ইম্পর্টেন্ট কিছু শব্দ, এগুলো সারা জীবন তোমাদের কাজে লাগবে। অনুচ্ছেদ, তরুচ্ছায়া, রবিচ্ছায়া, বৃক্ষচ্ছায়া, মুখচ্ছবি, অবচ্ছেদ, বিচ্ছিন্ন, পরিচ্ছদ, বিচ্ছেদ, মূলচ্ছেদ, পূর্ণচ্ছেদ, রাজচ্ছত্র। এক ধরনের একই সূত্রের উপর নির্ভর করে এই শব্দগুলি তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ সূত্রেরই কিন্তু ব্যতিক্রম থাকে। এখানে একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আকার ভিন্ন। আকার ভিন্ন দীর্ঘস্বরের পর যদি ছ থাকে, তাহলে ছয়ের স্থানে ছ বা চ ছ দুটোই হতে পারে। কিরকম? গায়ত্রী, এর সঙ্গে আছে ছন্দ, তাহলে ত্রি, দেখো তয়ের অফলা দীর্ঘি, ওখানে আমি দীর্ঘি পাচ্ছি, একটি স্বরবর্ণ পাচ্ছি, আর তারপরে আছে ছন্দ, ছ পাচ্ছি। তাহলে সেখানে কিন্তু চয় ছয় হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু ব্যতিক্রম, এটা হচ্ছে গায়ত্রী ছন্দ। এখানে একটা যোগ চিহ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে প্রিন্টিং মিস্টেক, এটা কিন্তু সমান চিহ্ন হবে, সমান সমান চিহ্ন। তারপরে যে সূত্রটি আমি পাচ্ছি, সেটা হচ্ছে স্বরবর্ণ পরে থাকলে পূর্বপদের শেষে অবস্থিত বর্গের প্রথম বর্ণের জায়গায় সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। এটা পড়তে গেলে আগে আমাদের সেই বর্ণর যে বর্গগুলো, সেগুলো একটু আবার আমাদের মনে করে নিতে হবে। সেটা কীরকম ব্যাপার? সেটা আমরা জানি, আমাদের 5টি বর্গ আছে। 5টি বর্গতে, প্রতিটি বর্গতে 5টি করে শব্দ আছে, মানে অক্ষর আছে। এবার আমি জানি যে সেই এক লাইনে যদি আমরা উচ্চারণ করি, তাহলে আমরা মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি ক, চ, ট, ত, প। এই যে 5টি বর্গ আছে, প্রত্যেকটা শুরুর যে বর্ণ, সেই অনুসারে সেই বর্গের নাম হয়েছে। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এবং প্রত্যেকটিতে 5টি করে বর্ণ আছে। তাহলে যখন একটা স্বরবর্ণর যখন পরে থাকছে, মানে একটা শব্দ আছে পূর্বপদ, তার সঙ্গে পরের যে শব্দটা, যে সেখানে যদি স্বরবর্ণ থাকে, তাহলে বর্গের যে প্রথম বর্ণটা থাকবে, সেই বর্ণের জায়গায় যদি ক থাকে, মনে করো ক বর্গ, তাহলে ক বর্গের তৃতীয় বর্ণকে ক, খ, গ। তাহলে আমি সেখানে ওই যখন সন্ধি মানে হলো, শব্দ দুটোর মধ্যে যখন সন্ধি হলো, তখন সন্ধি হওয়ার পর সেখানে গ বসবে। আর চয়ের ক্ষেত্রে চ, ছ, বর্গীয় জ, তাহলে সেখানে বর্গীয় জ আসবে। ট যদি থাকে, তাহলে ট, ঠ, ড আসবে। তয়ের ক্ষেত্রে দ আসবে, আর পয়ের ক্ষেত্রে ব আসবে। এটা খুব মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে, তাহলে কোনোদিন বানান ভুল হবে না। যেমন কৃত যুক্ত অন্ত, অন্ততে শুরুতে আমি কি পাচ্ছি? একটি স্বরবর্ণ পাচ্ছি, অ। আর তার আগে কি আছে? এখানে দেখো তোমরা, এখানে হচ্ছে ত পাচ্ছি। কৃত মানে খণ্ডত্ব, পুরো ত আমি পাচ্ছি না, খণ্ড, মানে এক খণ্ড ত পাচ্ছি আর কি, খণ্ডত্ব। তাহলে সেটা তই ধরছি আমি। তাহলে ত বর্গের তৃতীয় বর্ণ কি? দ। তাহলে ওই যে তটা উঠে গিয়ে সেখানে হয়ে যাবে কৃদন্ত। ঠিক একইভাবে আমি যদি ক এর ব্যবহার করি,
যে বাক যুক্ত দেবী, এই যে ক আছে এখানে বাক, কটা কিন্তু পাল্টে গিয়ে বাঘ দেবী হয়ে যাবে, তার তৃতীয় বর্ণ হয়ে যাবে। ঠিক সেই একই নিয়মে দিক গজ, শট আনন, সরানন, সৎ যুক্ত উপায় সমান সমান সদুপায়, বাক যুক্ত দেবী বললাম বাঘ দেবী, তৎ যুক্ত অন্ত তদন্ত। এখানে আরো অনেক শব্দ রয়েছে, যেমন সদাচার, স্বরদর্শন, এখানে প্রত্যেকটাই কিন্তু এগুলো তোমরা সমান সমান চিহ্ন বসিয়ে নিও, এখানে সবটাতে একটা যোগ চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু ভুল। ঋগ্বেদ, ক আছে গ হয়ে গেল, দেখো ঋগ্বেদ। দিক ভ্রম, ক আছে গ হয়ে গেল। জগৎ, ত আছে দ হয়ে গেল, জগৎ যুক্ত ঈশ, জগদীশ। ষট যুক্ত যন্ত্র, ষড়যন্ত্র। এবার হচ্ছে দিক বিজয়ী, সেই একই ক পাল্টে গ হয়ে গেল, আর এখানে বাকেশ্বরী, বাক যুক্ত ঈশ্বরী, বাগীশ্বরী। এটারও কিন্তু ব্যতিক্রম আছে, বাক যুক্ত ময়, তাহলে কি হওয়া উচিত ছিল, গ বসা উচিত ছিল, বাগময় হওয়া উচিত ছিল, এটা কিন্তু হয়নি, সেখানে কিন্তু উঁ বসেছে, উঁ যোগ হয়ে বাংময় হয়েছে। তৎ যুক্ত ময়, তাহলে এখানে তয়ের জায়গায় দ বসা উচিত ছিল, কিন্তু এটা যেহেতু সূত্রের ব্যতিক্রম সেহেতু এটা হয়ে গেছে তন্ময়। কিঞ্চিত যুক্ত মাত্র, এখানেও কিন্তু সাধারণ নিয়ম অনুসারে সূত্র অনুযায়ী তয়ের জায়গায় দ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, সেটা হয়েছে কিঞ্চিত মাত্র। এগুলো সাধারণত উচ্চারণের সুবিধার জন্যও কিন্তু, আগে কিন্তু উচ্চারণ এসেছে পরে কিন্তু ব্যাকরণ এসেছে, এটা মাথায় রাখবে। একটা কিন্তু অদ্ভুত সূত্রের নিয়ম মেনেই কিন্তু এই জিনিসগুলো এসেছে, এবং সেটা মানুষ যখনই দেখেছে নিজের উচ্চারণে কোনটা সুবিধা হবে সেটাই কিন্তু সেই ভাষার অন্তর্ভুক্ত হয়েছে। সব কটা পৃথিবীতে যত ভাষা আছে, যেটা বলতে মানুষের সুবিধা হয়েছে সেটাই কিন্তু, সেই শব্দটি কিন্তু ভাষার অন্তর্ভুক্ত হয়েছে। খুব কঠিন শব্দগুলো কিন্তু ধীরে ধীরে তারা মুছে যায়। কখনই একটা যে কোনো ভাষাই যখন শুরুতে ছিল, আজ থেকে 2-3 হাজার বছর আগে যে ভাষাগুলো তৈরি হয়েছিল সেগুলো এত কঠিন ছিল যে সেগুলো কিন্তু অধিকাংশ শব্দই কিন্তু হারিয়ে আরো সহজ সরল ভাষা সেখানে এসেছে, সব ভাষা। এরপর হচ্ছে ত কিংবা দয়ের পর যদি চ ছ থাকে, তাহলে ত আর দয়ের জায়গায় চ হয়। কিরকম, উত যুক্ত ছেদ, এখানে তয়ের পর কি আছে, ছ আছে, তাহলে কি হবে, যেহেতু ছ আছে এই জায়গাটা হয়ে যাবে চ, তটা হয়ে গেল ছ, তাহলে উত যুক্ত ছেদ, উচ্ছেদ, চয় ছয় হয়ে গেল। ঠিক একইভাবে উচ্ছল, শরৎচন্দ্র, চলচ্চিত্র, সচ্চরিত্র, উচ্চারণ, তোমরা কিন্তু প্রত্যেকটা বানান ভালো করে মুখস্থ করবে, কারণ আমি কিন্তু বানানে অনেকেরই যথেষ্ট তারা উদাসীন আর কি, সে পড়বে যখন খুব ভালোভাবে চোখ দিয়ে ভালো করে দেখে বানানটা পড়বে এবং বারবার লেখা অভ্যাস করবে। লেখা অভ্যাস ছাড়া কিন্তু বানান কোনো দিন হাতে আসবে না। বানান কিন্তু আমরা দুদিক দিয়ে আত্মস্থ করি, এক আমাদের ব্রেন করে, আরেকটা করছে আমাদের হাত। এবং তুমি যখন যদি না লেখা প্র্যাকটিস করো তাহলে তোমার চোখ কিন্তু সেই শব্দটার সঙ্গে পরিচিত হবে না। যখনই তোমার চোখ এবং হাত দুটোই পরিচিত হয়ে যাবে তখন সেই বানানটা কখনোই ভুল হবে না। লিখলেই আমরা বুঝতে পারি এই বানানটা আমি ভুল লিখলাম, আমার চোখ বলে দেবে এই বানানটা আমি ভুল লিখেছি। সেই জন্য বারবার করে লেখাপড়া লিখতে হবে, পড়তে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ত কিংবা দয়ের পর বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দয়ের স্থানে বর্গীয় জ হয়। কিরকম, বিপদজনক, এখানে কি হওয়া উচিত ছিল, আমরা উচ্চারণ করি বিপদজনক, কিন্তু সেখানে ওই যে দটা সেটা কিন্তু আরেকটা জয় জয় হয়ে গেল, যেহেতু তারপরে জনকের জ আছে ওটা কিন্তু জোড়া হয়ে যায়, জোড়া শব্দ হয়ে যায়। সেরকম যেমন যাবত ত আছে, তারপরে জীবন আছে, এবার জীবনের যে বর্গীয় জ সেটা কিন্তু জয় জয় দীর্ঘী হয়ে গেল, ওটা কিন্তু জুড়ে যায়, আরেকটা জ চলে আসে ত আর দয়ের জায়গায়। বিদ্যজ্জন সেই একই ব্যাপার, বর্গীয় জয় জয়। উজ্জ্বল, উজ্জীবিত, তজ্জন্য, সজ্জন, কুজ্ঝটিকা, জগজ্জননী এক
সূত্রের উপর নির্ভর করে এই ভাষাগুলো হয়েছে, মানে এই শব্দগুলো হয়েছে। খুব ভালোভাবে মনে রাখবে এগুলো। ত কিংবা দয়ের পর যদি ট বা ঠ থাকে তাহলে ত আর দয়ের জায়গায় ট হয়। কিরকম? তত্টিকা। তৎ হচ্ছে একটা খণ্ডত্ব পেয়েছি আমি পরে, তারপরে পেয়েছি টিকা। টিকাতে কি আছে? টয় দীর্ঘী আছে। এখানে যখন জিনিসটা জুড়বে তখন সেটা হয়ে যাবে টয় টয়। ওই যে তয়ের পর আমি ট পেয়েছি, ওই দুটো জুড়ে যাবে। বর্গীয় জয়ের বেলায় যেমন আমি দেখেছি জয় জয় হয়েছে, এখানে কিন্তু টয় টয় হবে। ঠিক একই সূত্র অনুযায়ী বৃহৎ টিকা, সেই বৃহৎ আর টিকা টয় টয় জুড়ে গেল। ট কিংবা দয়ের পর যদি ড বা ঢ থাকে তাহলে ত বা দয়ের জায়গায় ড হবে। কিরকম? উৎ যুক্ত ডয়ন। এখানে কি হচ্ছে? ডয়ে ডয়ে জুড়ছে, দুটো ড আসছে। উৎ যুক্ত ডয়ন, উড্ডয়ন। বৃহৎ ডমরু, এটা কি হচ্ছে? বৃহৎ যুক্ত ডমরু। সেই খণ্ডত্বটা উঠে যাচ্ছে, এবার যে নতুন শব্দটা হচ্ছে সেখানে ডয় ডয় হচ্ছে। তাহলে কি আমি দেখলাম বর্গীয় জ থাকলে বর্গীয় জ জুড়ে যায়, দুটো বর্গীয় জ হয়। টয়ের বেলাতেও দুটো ট হয়, এখানেও কিন্তু ডয়ের বেলাতে দেখা যাচ্ছে দুটো ড হয়ে যাচ্ছে, ডয় ডয় হয়ে যাচ্ছে। উৎ যুক্ত ডিন সমান সমান উদ্দিন। এরপর কি হচ্ছে? ত বা দয়ের পর যদি ল থাকে তাহলে সেই ল আবার আসে, তয় দয়ের ত এবং দয়ের জায়গায় ল চলে আসে। তাহলে আমি দেখলাম বর্গীয় জর বেলায় বর্গীয় জয় জয় হয়, তয়ের বেলায় টয় টয় হয়, ডয়ের বেলায় ডয় ডয় হয়, লয়ের বেলা তো একই সূত্র অনুযায়ী লয় লয় হচ্ছে। কিরকম? উৎ যুক্ত যদি লাশ হয়, ট পেয়েছি তারপর ল, যেটা যখন জুড়ছে তখন ওটা লয় লয় হয়ে যাবে। উল্লাস। বিদ্যুৎ যুক্ত লতা, আমি আবার তয়ের পর ল পেয়েছি, তাহলে সেটা কি হয়ে যাবে? বিদ্যুৎ লতা। উল্লেখ। উৎ যুক্ত লেখ, সেই তটা উঠে গেল, লয় লয় হয়ে গেল। উৎ লম্ব উল্লম্ব। তল্লিখিত, একেবারে তদ দ আছে তারপর লিখিত ল আছে, তাহলে অবশ্যই সেটা লয় লয় হয়ে যাবে। উৎ লিখিত উল্লিখিত। ত বা দয়ের পর যদি তালবস্য থাকে তাহলে ত আর দয়ের জায়গায় চ আর তালবস্য স্থানে ছ হয়। এই প্রথম আমি একটা পার্থক্য পেলাম। এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো সবই হচ্ছে জোড়া জোড়া হচ্ছিল, তাই তো? বর্গীয় জ, ট, ড, ল এগুলো দুটো দুটো করে একসঙ্গে জুড়ে বসছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে যদি তালবস্য আসে তাহলে ওই ত আর তয়ের আর দয়ের জায়গায় একটা চ আর একটা ছ বসবে। কিরকম? চলত যুক্ত শক্তি, এই যে খণ্ডত্ব আছে তারপর তালবস্য আছে, এই দুটো মিলে হয়ে যাবে চয় ছয়, চলত শক্তি। সেটা উচ্চারণ কি হবে? চলত শক্তি। আমরা কিন্তু উচ্চারণ করব চলত শক্তি, কিন্তু লিখব চল চয় ছয় কয় তয় রশ্মি, চলত শক্তি। ঠিক সেরকম ভাবেই হচ্ছে উৎ যুক্ত শৃঙ্খল সমান সমান উচ্ছৃঙ্খল। এখানেও তালবস্যর ব্যাপারে আমরা দেখলাম, সেখানে যদি ত আর দ থাকে তাহলে সেটা মিলে হয়ে যাচ্ছে চয় ছয়, সেটা কিন্তু তালবস্যয় হচ্ছে না। এই প্রথম আমরা একটা আলাদা একটা সূত্র পেলাম যেখানে এসে ওটা দুটো মিলে চয় ছয় হয়ে যাচ্ছে। তাহলে এবার হচ্ছে উচ্ছ্বসিত, উচ্ছিষ্ট, উচ্ছ্বাস একই ধরনের। বারবার বলছি অসংখ্য বানান এবং খুব সুন্দর সুন্দর এখানে শব্দ রয়েছে, যেগুলো বাক্য রচনা যদি নিজেরা বাড়িতে বসে করো তাহলে তোমরা কিন্তু বাংলায় খুব নিজেদের উপকার হবে বিরাট। নিজেরা মনে মনে একটা বাক্য রচনাও কিন্তু তৈরি করে রেখো, এটা পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এগুলো নিজেরা একটু চেষ্টা করো যে এটা দিয়ে তোমরা বাক্য রচনা করতে পারছো কিনা। বাক্য রচনা যদি করতে পারো তাহলে দুটো দিকে তোমাদের হবে, বাংলায় যথেষ্ট জ্ঞান বাড়বে আর তুমি শব্দটার প্রকৃত অর্থটা কিন্তু জানতে পারবে। আবার বলছি এটার সঙ্গে কিন্তু পড়ার কোনো সম্পর্ক নেই, মানে ক্লাসের পড়ার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে তোমাদের যাতে শব্দের বা বাংলার উপরে যাতে তোমাদের দখলটা বাড়ে সেজন্য বললাম। এরপরে হচ্ছে ত কিংবা দয়ের পর যদি হ থাকে তাহলে ত আর দয়ের জায়গায় দ এবং
হয়ের জায়গায় ধ হয়। কিরকম? এটা আবার দেখা যাচ্ছে তালবস্বর ব্যাপারে যেমন আমি চয় ছয় পেয়েছি, এখানে যদি ত আর দয়ের পর যদি হ থাকে সেটা পরিষ্কার মনে রাখবে দয় ধয় হয়ে যায়। কিরকম? তৎ যুক্ত হিত তদ্ধিত, ত দয় ধয় হয়ে গেল। এগুলো মনে রাখার খুব মানে সুন্দর উপায় হচ্ছে যে ত বা দয়ের পর যদি তালবস্য থাকে তাহলে চয় ছয় হয়ে যায়, ত বা দয়ের পর যদি হ থাকে সেখানে দয় ধয় হয়ে যায়। এটা ভালো করে মানে মনে রাখবে। আর কিন্তু লিখতে হবে, সূত্র যখন সুন্দর করে পড়বে তখন কিন্তু পুরো সূত্র যেরমভাবে বইয়ে ব্যাকরণে যেরকমভাবে দেওয়া আছে সূত্র কিন্তু সবসময় সেরমভাবে মুখস্থ করবে। তৎ যুক্ত হিত তদ্ধিত, পদ যুক্ত হতি সমান পদ্ধতি, একইভাবে উদ্ধত জগদ্ধিত উদ্ধার উদ্ধৃত। চ বা বর্গীয় জয়ের পরে যদি দন্তের ন থাকে তাহলে দন্তের ন স্থানে ইয় হয়। এটা আবার আমরা একটা নতুন ধরনের সূত্র পড়লাম যে চ বা বর্গীয় জয়ের পর যদি দন্তের ন থাকে তাহলে দন্তের নটা কি হয়ে যায়? পাল্টে গিয়ে ইয় হয়। কিরকম? রাজ যুক্ত নি, এখানে বর্গীয় জয়ের পর আমি পাচ্ছি দন্তের ন, দুটো কিন্তু মিশে হয়ে গেল ইয় বর্গীয় জয় হয়ে গেল, রাজ্ঞী ইয় গয় হয়ে গেল। এবার যাচনা, যাচনা, সম্রাজ্ঞী, যজ্ঞ, এই সবই কিন্তু ইয় গয় হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটুকু আজকে বরঞ্চ থাক, একদিনে সবটা পড়ে তো লাভ হবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমি মোটামুটি সবটাই তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এরপর তোমরা দেখো আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো লিখবে। সেটা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমরা পারবে। আর নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। এতক্ষণ যেগুলো আমি পড়িয়েছি তার মধ্যেই কিন্তু তোমাদের এটা রয়েছে। প্রশ্নগুলো আমি সেখান থেকেই দিয়েছি। পূর্ণচ্ছেদ, সরানন, টিকবিজয়ী, উচ্ছটিকা, তজ্জন্য, উড্ডীন, উল্লিখিত, পদ্ধতি। আচ্ছা, এরপর নিচে কতগুলো বাক্য দিয়েছি সেখান থেকে সন্ধিবদ্ধ যে পদগুলো সেগুলো বার করবে, বার করে সন্ধি বিচ্ছেদ করবে। কিরকম? নদীর ধারে বৃক্ষ ছায়ায় কে যেন এক বাঁশি বাজায়। এখানে আমি বলেই দিচ্ছি যে নদীর ধারে বৃক্ষ ছায়া, এটাই হচ্ছে সন্ধিবদ্ধ পদ। তার মানে এই বৃক্ষ ছায়াটাকে তোমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। কিরকম হবে? তোমরা নিশ্চয়ই জানো বৃক্ষ ছায়াটা কি হবে। বৃক্ষ যুক্ত ছায়া, বিচ্ছিন্ন এলাকাটিতে অনেক মানুষের বাস। এখানে কি হবে? বিচ্ছিন্ন শব্দটিকে তোমরা সন্ধি বিচ্ছেদ করবে। এরপর কিন্তু আমি আর বলছি না, কারণ এই শব্দগুলো এক্ষুনি পড়িয়েছি। দেব সেনাপতির অপর নাম সরানন। আকাশে একটি উজ্জ্বল তারা দেখা যাচ্ছে। ছেলেটির উচ্চারণ স্পষ্ট নয়। নেতাজির ভাষণে সবাই উজ্জীবিত হয়েছিলেন। বিনয়বাবু অতি সজ্জন ব্যক্তি। লেখাটিতে লেখিকার নামের উল্লেখ ছিল না। পাতের উচ্ছিষ্ট খেয়েই বিড়ালছানাটি বড় হচ্ছে। কিছু উচ্ছৃঙ্খল লোক চিৎকার করছে। লোকটির উদ্ধত কথাবার্তায় সবাই বিরক্ত হলো। ভণ্ড লোকেদের আক্রমণে যজ্ঞ পণ্ড হলো। এগুলো তোমরা বাড়িতে বারবার অভ্যাস করবে আর সব কটা জিনিস খুব ভালোভাবে পড়বে, মুখস্থ করবে। আর নিজেরা সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করো, বানানের উপর একটু নজর রেখো।